দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আর যে কারণে আপনাদের সামনে এসে আমি আজকে দু চার কথা বলতে চাচ্ছি সেটা হলো যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, সেই নির্বাচনটি আসলে কিন্তু হচ্ছে না। নির্বাচনটি কেন হচ্ছে না এবং হবে না সে বিষয় নিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা একটু শুরুর দিকে যাই। সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের পতন হবে কি হবে না এই নিয়ে আমাদের কিন্তু দুশ্চিন্তা ছিল, এবং পতন যদি না হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে সে ব্যাপারেও কিন্তু আমরা অবগত ছিলাম যে শেখ হাসিনা কাউকে ছাড়বে না। তো আল্লাহর অশেষ কৃপায় সেই আন্দোলন সফল হয়েছে, কিন্তু এই আন্দোলন সফল করতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা প্রাণ বিসর্জন দিয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গু হয়েছে। এত ঘটনা ঘটার পরেও বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা খুব আরামে পালিয়ে যেতে পারলেন এবং অন্যান্য যারা ছিল শেখ হাসিনার সাথে, সেই সমস্ত ব্যক্তিরা যখন একেবারে নির্ঝঞ্ঝাটে দেশ থেকে পালিয়ে গেছেন এবং পালিয়ে যাওয়ার পরে বিদেশে বসে বসে তারা একটা গল্প ভাবছেন যে তারা এইভাবে ছিলেন, পানির ট্যাঙ্কের ভিতরে লুকিয়েছিলেন, বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, তখন প্রশ্ন জাগে যে বাংলাদেশে এই ৫ই আগস্টের আন্দোলনটি কি সত্যিকার অর্থে সফল হয়েছিল? আন্দোলন সফল হলে ওইসব ব্যক্তিরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল? তো তাদের শাস্তি কিভাবে নিশ্চিত করা যাবে? এটা কি সম্ভব? সম্ভব না। তারপরে নানা রকম প্রত্যাশা ছিল যখন ইউনূস সরকার রাষ্ট্রে বসলেন, সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিল, সাধারণ মানুষও তাকে সমর্থন দিয়েছে, এবং ভারতের যে আ বাধা প্রদান, সেসব বাধাকে উপেক্ষা করে কিন্তু বাংলাদেশ ১ বছর পার করে ফেলেছে। ৫ই আগস্টের পরে মানুষের কিন্তু এটাও জানা ছিল না যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই তারা কী আচরণ করবেন। ফ্যাসিস্ট বিদায় হয়েছে এটা আজ পর্যন্ত কেউ বলতে পারছেন না। কারণ ফ্যাসিস্ট বিদায়, ফ্যাসিস্টের যে সমস্ত কর্মকাণ্ডের কারণে ফ্যাসিস্টদের বিদায় হতে হয়েছে, পতন হয়েছে তাদের, সেই সমস্ত কর্মকাণ্ড রয়ে গেছে বাংলাদেশে, এবং সেই কাজগুলো চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের বৃহৎ যে রাজনৈতিক দল বিএনপি। বিভিন্ন জেলায় তাদের চাঁদাবাজি, তাদের দখলদারিত্ব এবং অন্যান্য সংঘর্ষের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, এবং বিএনপির প্রতি তাদের একটা বিরূপ ধারণা তৈরি হয়। বিএনপি তাদের নিজেদের যে ভাবমূর্তি, এ সেই ভাবমূর্তি তাদের ক্ষুণ্ণ হয়। মানুষ ভাবতে থাকে যে এই দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তো তাদের মানুষের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগ আমলের চেয়েতেও খারাপ হবে। এই ধারণাটা দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল এবং এখনো বহু মানুষ সেটাই মনে করেন। অপরপক্ষে জামায়াতে ইসলামী সুচারুভাবে সরকারের একেবারে অতি পীড়িতের বন্ধু হওয়ার মতো করে সরকারের সাথে থেকে সরকারের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা তারা নিতে থাকেন। তারা এই সময়টুকুতে এই যে চাঁদাবাজি বা দখলদারিত্বের পথে হাঁটেননি। না হেঁটে তারা আরেক ধরনের দখলদারিত্ব করা শুরু করলেন। তারা বাংলাদেশের যেসব প্রশাসন রয়েছে সেই সব প্রশাসনে তাদের লোক নিয়োগ দেওয়া শুরু করলেন, এবং সরকারের সাপোর্ট এখানে ছিল শতভাগ। সরকারের এই সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশব্যাপী সমস্ত প্রশাসনে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ যাই আছে না কেন, যত কমিটি আছে সেসব কমিটিতে জামাত আধিপত্য বিস্তার করা শুরু করলো। তো জামাত তো একটা পজিটিভ পজিশনে চলে গেল, অপরপক্ষে বিএনপি গেল নেগেটিভ পজিশনে। তো বিএনপির কর্মকাণ্ড নিয়ে তারা সমালোচনা করলেন, আলোচনা করলেন, পাশাপাশি এটাও বললেন যে আগামীতে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই এদেশে, হেনা-তেনা, মানে সমস্ত ওই বিএনপিকে লক্ষ্য করে, এবং এটা বিএনপিরই দোষ। বিএনপি তো আসলে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে। তো এক ধরনের ইমেজ, জামাতের একটা ইমেজ তৈরি হওয়া শুরু হলো বাংলাদেশে, এবং জামাতের পক্ষে কিন্তু মানুষ কথা বলা শুরু করলো এবং ভাবতে শুরু করলো যে বিএনপি বিকল্প নয়, জামাতের মতো দল দরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। এই ধরনের অনেকে চিন্তাভাবনা করেছেন। আর জামাতের যে দখলদারিত্বগুলো, এগুলো জনগণের কোনো সমস্যা তৈরি করেনি।
আর বিএনপির দখলদারিত্বে তো জনগণের সমস্যা একদম ফ্যাসিস্ট সরকারের মতোই তৈরি করেছে। যার কারণে বিএনপির যে রাজনীতি, সে রাজনীতিতে নানা রকম সমালোচনার জন্ম দেওয়া শুরু করল। এখন দেশ তো আস্তে, আস্তে বুঝতে শুরু করেছে যে নির্বাচন ছাড়া এবং একটা নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের যে সমস্যা, সেই সমস্যার সমাধান সম্ভব নয়। এখন কোন দল যাবে না যাবে এগুলো নিয়ে মানুষ আর চিন্তা করছে না। তবে যেহেতু বৃহৎ দল বিএনপি এবং তারা মনে করেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, পাশাপাশি এ জামায়াতের অনেক কর্মকাণ্ড কিন্তু মানুষের মনে দাগ কেটেছে। বিশেষ করে এনসিপি যে তাদের তাদেরই মস্তিষ্ক প্রসূত একটি দল, সেটাও মানুষ বুঝতে পেরেছে। সেই সাথে জামাতের যে ৭১ সালে অপকর্ম, কোনোভাবেই সেসব অপকর্মগুলোকে স্বীকার করতে চান না। তারা নানাভাবে এটাকে বলার চেষ্টা করেন যে সেই সময় যারা ছিলেন তারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। বর্তমান প্রজন্ম এসব বিষয়ে জানে না, তারা অপরাধী নয় বা জামাত এরকম ভুল কর্মকাণ্ড করেনি, যুদ্ধাপরাধ ঘটায়নি, নানা বিষয়-টিষয়। যাই হোক, এগুলা তো আমরা সকলেই জানি। তো এইসব ঘটনার কারণে মানুষের মন থেকে জামাতের ওই যে হঠাৎ যে ভালোবাসা, আদর, সোহাগ যে উতরে উঠেছিল, সেইটা আবার নিম্নগামী হওয়া শুরু হলো। জামাত এটা বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণে তারা যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি নির্বাচন না দেয় বিএনপির পক্ষ থেকে লড়াই, আন্দোলন, সংগ্রাম শুরু হয়ে গেলে এই সরকারকে অ্যাম পালাতে হতে পারে এবং এই সরকারের অনেকেই পরে বিপদে পড়তে পারেন। এজন্য একদিকে সরকারকে সেভ করা, যে সরকার জামাতকে দীর্ঘদিন ধরে সুবিধা দিয়ে আসছেন, তাকে সেভ করা। প্লাস হচ্ছে যে রাজনৈতিক মাঠে আরেকটু সময় ক্ষেপণ করা, নির্বাচনের ক্ষেত্রে আরেকটু সময় ক্ষেপণ করা তাদের মূল লক্ষ্য হয়ে দেখা দিয়েছে। এইজন্য তাদের এই যে প্ল্যান, সেই প্ল্যানেই তারা এগিয়েছেন। নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন, মানুষ একদিকে শান্ত হওয়া শুরু হয়েছে। কিন্তু এই জামাত ইসলামের নায়েবে আমির সাহেব কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তারা নির্বাচন চান না এবং তারা যে নির্বাচন চান না এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে না, তাদের কিছু কথাবার্তা থেকেই কিন্তু আমরা ইদানিং বুঝতে পারছি। প্রথমত যেদিন ৫ই আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করেন, তখন জামাত ইসলাম বলেন যে এটা শফিকুর রহমানের আলোচনারই ফল এবং তার চাওয়ারই ফল। কিন্তু আমরা জানি যে লন্ডনে তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং বিএনপি দাবি করে এটা তাদের চাওয়ার ফল। তো যাই হোক, এটা রাজনৈতিক গেম, তারা এভাবে খেলবেন। তো এই ঘোষণাপত্র দেওয়ার পরে জামাত ইসলাম বলে যে তারা এই ঘোষণাকে স্বাগত জানান, তারাও চান নির্বাচন হোক। এটা জামাত ইসলাম আগেও বলেছে যে রমজানের আগে হলে ভালো হয়। তো সেই সময় ডেট দেওয়াতে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করেই এই ঘোষণা দেওয়াতে তারা অসন্তুষ্ট। আর এনসিপি তো আসেনি, তারা নির্বাচন জানি না এই মুহূর্তে। তো এই হচ্ছে জামাতের অবস্থান সেদিন জানা গেল। পরে ১০ তারিখে জামাতের অবস্থান আরেকটু পরিষ্কার হলো নির্বাচন না হওয়ার ব্যাপারে। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ১০ আগস্ট একটি কথা বলেন। সেখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা এখনও কাটেনি, এই ধরনের একটি হেডলাইন হয়েছে প্রথম আলোতে। কিন্তু সংবাদটা পড়লে বোঝা যায় যে জামাত ইসলাম কিন্তু নির্বাচন যাতে না হয় সেই বাধা দেওয়ার জন্য তারা রেডি হচ্ছেন। সেখানে নায়েবে আমির বলেন যে তারা আন্দোলনে যাবেন। তারা আন্দোলন কেন করবেন? এই যে পিয়ার পদ্ধতি, যে পদ্ধতিটা তারা চান, তারা এই মুহূর্তে পিয়ার পদ্ধতির প্রতি কেন এত দরদ? দরদ একটাই কারণে যে বাংলাদেশে জামাতের যে ভোট আছে, সেই ভোটের মাধ্যমে বিজয় লাভ করে সরকার গঠন করা সম্ভব না এবং তাদের কোনো কর্তৃত্ব থাকবে না সংসদে গিয়ে। তারা পিয়ার পদ্ধতি চায় এবং পিয়ার পদ্ধতি এখন তারা উচ্চ কক্ষ নয়, এখন তারা নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি চাইছে এবং সেটা আদায়ে তারা আন্দোলনে যাবেন।
লক্ষ্য একটাই হচ্ছে নির্বাচনকে ব্যাহত করা এবং নির্বাচন না হতে দেওয়া। ইউনূস বিদেশে গিয়ে মালয়েশিয়া গিয়ে বলছেন যে তারা এখন নির্বাচনের পথে হাঁটছেন। তারা উম নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ব্যস্ত। অপরদিকে দেশের ভিতরে গতকালকে আপনার নাহিদ ইসলাম একটা আওয়াজ তুলেছে। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক বিন্দু ছাড় দেব না, নাহিদ ইসলাম। ও সনদ আর ঘোষণাপত্রের যে পার্থক্যই আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। আমি দর্শক আপনারা যদি কেউ বুঝে থাকেন সেটা কমেন্টের ঘরে আমাকে জানালে আমি আপনাদের কাছ থেকে সেই বিষয়টা জানতে বা বুঝতে পারবো। অপরদিকে নাসিরুদ্দিন পাটোয়ারিও কিন্তু বলেছেন একটি কথা, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া এই নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাদের সন্তানদের ফেরত দিতে হবে। এগুলো হচ্ছে একটা প্রাথমিক চেষ্টা। এরপরের চেষ্টা তো কোন জায়গায় যাবে? জামাত এটাও যেতে পারে যে শেষ পর্যন্ত যখন নির্বাচনের হওয়ার সম্ভাবনা অতিমাত্রায় দেখা দেবে তখন তারা বলে বসতে পারে যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন না। এবং সেই ১-১১-র যে জুজুগুড়ির ভয় বা ১-১১ হতেও পারে এই ধরনের একটা বিষয় নিয়ে কিন্তু নিউজ টাইম শুরুর দিকে কথা বলেছিল। তো তারা তো ভবিষ্যৎ জানে না। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটা বোঝার মতো সক্ষমতাও রাখেন না। তারপরে তারা এই ধরনের কথাবার্তা কীভাবে বলেন? এটা আসলে এই যে প্ল্যান করা থাকে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। এবং ইউনূস সরকার তিনি ঘুরে বেড়াচ্ছেন, আরামায়েশ করছেন। বাংলাদেশে যে দুর্ঘটনাটি ঘটল, নৌবাহিনীর যে বিমান গিয়ে পড়ল একটি স্কুলের ভিতরে, সেখানে যে সন্তান, যেসব বাবা মারা সন্তান হারালেন সেটা একটা শোকের পরিবেশ ছিল। সেই সময়ে প্রধান উপদেষ্টা কিন্তু জুস পান করতে করতে উপদেষ্টাদের নিয়ে হাসি তামাশায় ব্যস্ত ছিলেন। আসলে যার যায় তার যায়। তো এই সমস্ত বিষয়কে চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বাংলাদেশের নির্বাচন হচ্ছে না সে ব্যাপারে আমি নিশ্চিত, এবং নিশ্চিত এই কারণেই সাম্প্রতিক সময়ে জামাত এবং এনসিপির বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় যে এই দুটি দল বাংলাদেশে যে সামনে নির্বাচন হওয়ার কথা চলছে সেই নির্বাচনটিকে হতে দিতে চান না। তারা হতে দিতে চাইবেনই বা কেন? কারণ এত আরামে মানে ক্ষমতায় না গিয়েও যেভাবে ক্ষমতার স্বাদ তারা পাচ্ছেন এবং তাদের কথা মতো যে বাংলাদেশ চলছে, সরকার তাদের যুক্তি পরামর্শেই কাজ করছেন, সেটা তো এখন আমাদের সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। জামাত যেভাবে আপনার রাষ্ট্রের বহু বড় বড় যে পদ রয়েছে সে পদগুলো যেমন দখল করেছেন, তেমনি প্রত্যেকটা জেলাতেই তাদের যেসব কমিটির মাথা, সেই মাথাও তো তাদের। স্কুল রয়েছে, কলেজ রয়েছে, আপনার মসজিদ মাদ্রাসার বিভিন্ন কমিটির পদ। সেই সাথে বিভিন্ন জেলাতে তাদের জেলা প্রশাসক আছেন, পুলিশের এসপি আছেন। তো এই ধরনের পদগুলো তো হাতছাড়া হয়ে যাবে, কারণ বিএনপি ক্ষমতায় এসে গেলে বিএনপি তো এগুলো রদবদল ঘটাবে। অপরপক্ষে যে এনসিপি, তারা যে অপকর্মগুলো করেছেন সেই অপকর্মের হিসাব তো নেবেই বিএনপি, নেবে না? এই যে বসতে না দেওয়া, কি বলে, সিটি কর্পোরেশনে বসতে না দেওয়া, এটা যেমন বিএনপির এক ধরনের রাগ রয়ে গেছে। এছাড়াও তারা ক্ষমতায় থেকে যেভাবে লুটপাট করেছেন সেগুলোরও তো হিসাব হবে, এবং তারা তো এইগুলা ভয় পাচ্ছেন যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তাদের যে এই যে এক ধরনের প্রাসাদ তারা তৈরি করলেন, এই প্রাসাদ তো ভেঙে চুরমার হয়ে যাবে। এনসিপির যারা এই চাঁদাবাজি অন্যান্য বিষয়ে জড়িয়ে পড়েছেন এবং যারা বিএনপিকে একেবারে সবসময় তুলোধনা করার চেষ্টা করেছেন, তাদেরকে ছাড় যেমন বিএনপির পক্ষ থেকেও দেওয়া হবে না, সেই সাথে যে পতিত আওয়ামী লীগ যারা মনে করেন যে জামাত এবং এনসিপির এই ছেলেরাই হচ্ছে তাদের ক্ষমতাচ্যুত করেছেন, তো তারাও তো একটা সময় ক্ষতি করার চেষ্টা করবেন। এই পরিস্থিতিতে নির্বাচন দিলে তাদের জন্য ক্ষতির বিষয় হয়ে দাঁড়াবে। তাছাড়া রাজনৈতিক যে
মাঠে জামায়াত ইসলাম একটা পজিটিভ ধারণা তৈরি করতে চেষ্টা করেছিল। সেই পজিটিভ ধারণাটা এই ক্ষমতার অধীনে থেকেই করা সম্ভব। আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তাহলে জামাতের বিষয়ে তো আলোচনা সমালোচনা অনেক করবে অনেক মানুষ। তখন জামাতের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। এগুলোও জামাত হিসাব করে। মোট কথা এই ২ দলের ক্ষতি হবে আগামী নির্বাচন হলে এবং তারা যে স্বপ্ন দেখা শুরু করেছিলেন যে তাদের যে প্ল্যানটা ছিল সরকারের যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় তারা যাবেন। সেই প্ল্যান মনে হয় সাকসেস হবে না। এ কারণেই তারা এই সংস্কার এবং এই বিচারের যে অ্যাম কৌশল, এই কৌশলটা তারা ধারণ করেছেন। তারা এই দুটি কথার উপরে নির্বাচন হতে দিতে চান না এবং এই কৌশলটার মাধ্যমে তারা আরও কিছু সময় নিয়ে তারা তাদের নিজেদের দলকে আরও গঠন করা এবং অন্যান্য জায়গাগুলোকে দখল করার প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবেন। এটাই তারা মনে করেন। তো সব দিক মিলিয়ে এটা তো পরিষ্কার। নির্বাচন দেওয়ার পরে সব দল যেখানে খুশি হওয়ার কথা যে না একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রস্তুতি ব্যতি রেখে যে আলোচনা সমালোচনার জন্ম দেওয়া হচ্ছে এবং যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, তাতে তো নির্বাচন হতে দেবে না। এবং এটাই তো স্বাভাবিক। কারণ এই দল তো নিচের দিকে পড়তে চাইবে না। যারা এত কষ্ট করে অর্গানাইজড হয়েছে, তারা কি চাবে যে তারা নিমেষেই শেষ হয়ে যায়? তো একদম পরিষ্কার আমার কাছে যে ২০০০ ২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে না। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।